সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্ট ডগ ডে ১/২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্ট ডগ পরিদর্শন করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়, পরিদর্শনে সেনাপ্রধান আর্ট ডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে জানেন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন। পরে সেনাপ্রধান লার্নিং সুবিধা সম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, সারা বিশ্ব তেলের দাম সমন্বয় করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ লাগার পর থেকে বাংলাদেশ আমদানি করে যে স্টক তৈরি করেছে তার যে দাম পড়েছে, সবচেয়ে কমে এখন দাম সমন্বয় করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব জীবনযাত্রায় কেমন হবে প্রশ্নে উত্তরে মন্ত্রী বলেন, দাম বাড়া মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। এদিকে জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। ঘোষণা অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও ফিলিং স্টেশনগুলোতে কমেনি যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর কোলঘেঁষা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি পর্যটন ও আবাসন খাতের জন্য আকর্ষণীয় হলেও স্থানীয়দের কাছে এটি এখন এক আতঙ্কের নাম। অভিযোগ উঠেছে, জনৈক শরীফ নামের এক ব্যক্তির হাত ধরে এখানে গড়ে উঠেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্য। স্থানীয়দের দাবি, পূর্বাঞ্চলের জয়নাল আবেদিন চত্বর থেকে লেকপুরি পার্ক পর্যন্ত পুরো এলাকাটি এখন শরীফ সিন্ডিকেটের দখলে। দিনের আলোয় উন্নয়নের গল্প শোনালেও রাতের আধারে চলে তার মাদকের রমরমা কারবার। শুধু মাদকই নয়, সরকারি জমি দখল করে ভুয়া প্লট বানিয়ে বিক্রির অভিযোগও দীর্ঘদিনের। একাধিক অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। কয়েকজন লোক নিয়ে ২৪ ঘন্টা ঘোরাঘুরি করে 0.27 নম্বর সেক্টরের লেকপুরি চত্বরে, এবং বিভিন্ন দিকের থেকে মোটরসাইকেলে অনেক লোকজন আসে, আইসা এই মাদক সেবন করে পারাবর্তা ২৭ নম্বর সেক্টর আরেকটি চত্বর জয়নাল আবেদিন চত্বরে আফাজউদ্দিন সরকারের দোকানের এইখানে কন্টিনিউ সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত এই লোকগুলা মাদক সেবন করে বিভিন্ন ক্রামবোর্ড খেলা, তাস খেলা, জুয়া খেলায় লিপ্ত থাকে। ভালো হইলে আমাকে কেনই কথা বলে, আমি তো কোনো তাদের সাথে কোনো লেনদেনের লোক জড়িত না। এটি যদি শরীফ আবার দেখে তাহলে তো সমস্যা, কারণ সে তার বাহিনী আছে, তো বাহিনী দিয়ে আবার সমস্যা করতে পারে। পূর্বচল শরীফের কাছ থেকে কিনা লোকজনে খায় আর কি। বড়ি, ফেন্সিলিট এই সমস্ত। হেরা একটা গ্রুপ আছে, হেরা মাদক বেছে, ফেন্সিডিল বেছে, এই গাঁজা বেছে, মদ বেছে, হেরা নেশার ব্যবসা করে। পরে মানুষ দিয়া হুমকি দেওয়ায় শরীফে হুমকি দেয় যে আমার জামাই বউরে মাইরা লাইব। মুসলমানরা বুঝায় কালীগঞ্জ নিয়ে বললো যে এন সই দাও, তো হ্যাঁ সই দিছে। সোজা মানুষ বুঝে না কিছু, সই দিছে। দেওয়ার পরে আজকা তরি 6 মাস পরে যারা কিনা নিছে তার আগে আমরা বায়না করে নিছি। তাহলে ওর সাথে আমার কোনো তো শত্রুতা নাই, টাকা পয়সা লেনদেন নেই। সে আমাকে ভাইটাকে বা মামাটাকে, আমার আমার বোনের বাড়ি একটা বিয়ে হয়েছে। জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ এক বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্য সমন্বয় কেবল একটি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব ধাপে ধাপে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। তার মতে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের লিটার প্রতি উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি দেশের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে সরাসরি প্রতিফলিত হবে। এতে করে বাজারে নতুন করে মূল্যচাপ তৈরি হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে।
জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাষ্ট্রপক্ষের 5 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড BTCL এর এক কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। তবে প্রথমেই 4 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া BTRCর এক কর্মকর্তার জেরা সম্পন্ন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ মামলায় 2 আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পলক। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। তুরাগের 16 নম্বর সেক্টরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক সাইফুল হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 1। আজ সকালে র্যাব 1-এর কোম্পানি কমান্ডার শহীদুল ইসলাম বলেন, গত 15 ফেব্রুয়ারি তুরাগের 16 নম্বর সেক্টরের নির্জন কাশবনে প্রথমে চেতনানাশক খাইয়ে চালক সাইফুলকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে। লাশ গুম করতে লেকের পানিতে ফেলে দেয়। শনিবার দিয়াবাড়ি ও মানিকগঞ্জের অভিযান চালিয়ে প্রধান আসামি সহ 2 জনকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, এর আগেও তুরাগের নির্জন কাশবনে একাধিকবার অটোরিকশা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়েছে তারা। আটককৃতদের নামে বেশ কয়েকটি অপরাধমূলক মামলা রয়েছে। পুরো চক্রটিকে ধরতে কাজ করছে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাথমিকভাবে আমরা অভিযুক্তদেরকে চিহ্নিত করতে সক্ষম হই। গতকালকে একজন আসামি কবির ওরফে স্বপন, তাকে তুরাগ থানা থেকে, এবং আরেকজন আসামি অন্যতম সহযোগী এবং মাস্টার মাইন্ড শহীদুল ইসলামকে ঢাকা জেলার ধামরাই থানাধীন থানা বাস স্ট্যান্ড হইতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। রোববার সকালে বেনাপোল বলফিল্ড এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হলেও এখানে একটি মানসম্মত হাসপাতালের অভাব রয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য স্থানীয়দের যশোর শহরে যেতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। মানববন্ধন শেষে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। ডিউটিরত নার্সিং কর্মকর্তাকে হেনস্থা, প্রাণনাশের হুমকি এবং ইন্টার্ন নার্সদের ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার নওগাঁর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন নার্সিং কর্মকর্তা, ইন্টার্ন নার্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক ডিউটিরত এক নার্সিং কর্মকর্তাকে হেনস্থা করা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি ইন্টার্ন নার্সদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পে তেলের সংকট দেখা দিয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনের মতো যানবাহনে জ্বালানি নিতে এসে অনেকেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন চালক ও স্থানীয়রা। এদিকে সম্প্রতি সরকার কর্তৃক তেলের দাম বৃদ্ধি করায় মানুষের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে। অনেকের অভিযোগ, দাম বাড়ার পরও যদি সরবরাহ স্বাভাবিক না থাকে তবে সাধারণ জনগণের দুর্ভোগ আরও বাড়বে। তেলের সরবরাহ স্বাভাবিক করা এবং মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। মৌলভীবাজারের জুড়িতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিথু। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার, দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া ও জুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নু সহ অনেকেই।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লেক পার্ক সংলগ্ন সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ সিরু মোল্লার বিরুদ্ধে। প্রকাশ্যে কয়েকদিন ধরে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের কাজ চললেও নীরব প্রশাসন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন সিরু মোল্লা। প্রশাসনকে বারবার অবগত করা হলেও কোনো সুরাহা পায়নি তারা। তবে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার কথা অস্বীকার করেন সিরু মোল্লা। তিনি বলেন, ব্যক্তিগত কাজের জন্য নতুন পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে, তবে কাজের মধ্যে সরকারি কোনো জায়গা নেই। টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিন আলম বলেন, খালের তীরবর্তী হলেও স্থানটি খাস খতিয়ানের কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদি পানি উন্নয়ন বোর্ডের জমি হয় তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুরের গঙ্গাচড়ায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, 10ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। রোববার সকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী, প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনে উৎসাহ যোগাবে। পঞ্চগড়ের সদর উপজেলার জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলার সদর উপজেলার জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সংবাদ সম্মেলন আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি 1964 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্কুলের জায়গায় দেয়াল সংলগ্ন 62টি দোকান ঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে ভাড়া দিয়ে আসছে। এদিকে গত 2024 জুলাই গণ অভ্যুত্থানের পর একটি চক্র বিদ্যালয়ের 24টি দোকান ঘর অবৈধভাবে দখল করে পূর্বের ভাড়া নেওয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে চক্রটি অবৈধভাবে কিছু দোকানঘর নিজের দাবি করে তাদের দখলে নেয়। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে সমাধান চেয়েও সুরাহা না পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফরিদপুরের সালথায় শিশুদের হাম রুবেলা প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার দুপুরে উপজেলা হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর ও সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ আরও অনেকেই। সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত 11 কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় 1,78,815 জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। এর মধ্যে প্রথম থেকে 8 দিন কমিউনিটিতে এবং শেষের 3 দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। জেলায় মোট 2,417টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে।